ইতিহাস আমি রচনা করব, আমি ঐতিহাসিক নই। তো যেটা বিষয় সেটা হচ্ছে, আমি একটা ইনস্টিটিউটে গিয়ে পড়লাম একটা প্রায় টার্ময়েলের মধ্যে দিয়ে, মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জায়গা থেকে। কারণ আমি যে সময় কলেজে পড়তাম সে সময় পশ্চিমবাংলার অবস্থা কি এটা আমার বর্ণনা করার নেই। 71-এর কথা সবাই জানে, 69, 71, 68, এইগুলো যে কি গেছে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে, এটা যারা সে সময়কার মানুষ তারা বুঝতে পারবেন। কলেজ থেকে ফিরছি, লাশ ডিঙিয়ে বাড়ি ফিরছি, এরকম হচ্ছে। আমাদের বন্ধু বান্ধবদের রোজই থানায় বন্দি করে রাখে পুনে ইনস্টিটিউটের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে। বাবা বলেন যে অ্যাপ্লাই কর যদি বাঁচতে চাস। কিসে অ্যাপ্লাই করবে? বাবাই বললেন? একদম। আজকে আমি এইখানে বিকজ অফ হিম। আর ওই কাগজটা, এটা আমি বলতে পারি না। হয়তো আমি এরকম হতো, মানে এই লাইনেই আসতাম। কলেজ পাস করে হয়তো বাবা ফ্যাক্টরিতে ঢুকিয়ে দিতেন, ব্যাংকে কেরানি হতাম, কিছু হতাম। তো যাই হোক, সেটা অ্যাপ্লাই করলাম। কিসে করব না, সাউন্ড, মোশন পিকচার, ফটোগ্রাফি ভীষণ আমার লাইকিংয়ের জিনিস। তো ওতে করি। বাবা বলে দুটোতে কর, ইয়ে না হলে কোনটাতে তোকে একটা পেতেই হবে, এরকম আর কি। তো যাই হোক, সাউন্ড এবং ক্যামেরা। আর আমি সায়েন্সের ছেলে বলে একটু টেকনোলজি ওরিয়েন্টেড। সেই যে পড়া ইনস্টিটিউটে আমরা যে সময় সিনেমা নিয়ে আলোচনা মানে পড়তে গেলাম, সে সময় পশ্চিমবাংলার বাবা মারা ছেলেরা সিনেমা দেখলে তাকে বাড়ি থেকে বার করে দিত, এরকম একটা কালচার নিয়ে আমরা থাকতাম। সিনেমা দেখতে গেছে, কলেজ পালিয়ে, স্কুল পালিয়ে। কি সিনেমা দেখছে ওটা বড় বড় কথা না। কিন্তু আমাদের স্কুলের থেকেই আমাদের হেডমাস্টার মশাই ছিলেন ব্রজেন দে। তিনি বিখ্যাত পালা সম্রাট, সবাই চেনেন, রাইটার, পালা লিখতেন, বিখ্যাত বিখ্যাত লোক। আমার সঙ্গে আমার ব্যাচে পড়তো অজয় চক্রবর্তী, যে গান টান করে। কিছু টিচার ছিলেন যারা ফিল্ম নিয়ে আলোচনা করতেন, বিভিন্ন ইম্পর্টেন্ট ফিল্ম নিয়ে ক্লাসের মধ্যে। সেই থেকে ইন্সপায়ার্ড ছিলাম। সেইভাবে ইনস্টিটিউটে পরীক্ষা দিয়ে যথেষ্ট টাফ কম্পিটিশন, তার মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পেরেছি। এবং ইনস্টিটিউটে যে ঢুকে যেটা দেখলাম, যে এরকম তো দেখিনি কখনো। সারা বিশ্বের জানলা আমার সামনে ওপেন হয়ে গেল, যেটা আমরা ভাবতেই পারতাম না। একের পর এক সারাদিনের মধ্যে 3 থেকে 4খানা ক্লাসিক অথবা কারেন্ট ফিল্ম ফ্রম ইউরোপ, ফ্রম ল্যাটিন আমেরিকা, ফ্রম হলিউড, জাপান, এই সমস্তগুলো দেখতে থাকতাম। আর মনে মনে ওই ধরনের ছবি করার একটা বাসনা, ওই ধরনের ছবিতে কাজ করার বাসনা, এবং কুরোসাওয়া, ব্রেসো, গোদার, ফেলিনি, ট্রুফোকে দেখতে পাওয়া মানস চক্ষে, সেইটা তো আমাদের এই অ্যাম্বিয়েন্সের মধ্যে বেড়ে উঠেছি। আমাদের টিচাররাও ছিলেন হলিউডে কাজ করার লোকজন। লাল জয়সানি ছিলেন আমাদের সিনেমাটোগ্রাফি হেড অফ দি ডিপার্টমেন্ট। ইনি ডেভিড লিনের লরেন্স অফ অ্যারাবিয়ার অপারেটিভ ক্যামেরাম্যান ছিলেন, উনি হলিউডে কাজ করার লোক। এরকম আরও যারা ছিলেন, রমেশ পাল, জগৎ মুরারি, এরা ছিলেন। ঋত্বিক বাবু সে সময় আমাদের ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল প্রথমত তখন ছিলেন না, আগে ছিলেন, কিন্তু উনি যেতেন, ক্লাস নিতেন, মৃণালদা যেতেন। তো এই অ্যাম্বিয়েন্সে মনে হলো যে পুরো ভারতবর্ষের সিনেমাটাই বোধহয় এরকম হবে আর কি। সব ক্লাসিক্যাল লেভেলে, সবাইকার ভাবনাই একটা উন্নত মানসিকতা নিয়ে। কিন্তু ইনস্টিটিউট থেকে থাকার যে স্বপ্ন, এই স্বপ্ন যেই গেট দিয়ে বেরোলাম, সেটা একদম কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এই জনসমুদ্র, তার মধ্যে ইনস্টিটিউট কি, কে, কেন, সবটাই কিরকম একটা। তো আমার ভাষাও বোঝে না লোকেরা। এরম লোকের সঙ্গে কাজ করা আরম্ভ করলাম। কিন্তু আমার একটাই লক্ষ্য ছিল যে পর্দাতে আমার কাজের রিফ্লেকশন যেন আসে, যে আমি যে একটা মানুষ যে কাজ শিখে বেরিয়েছি যে জায়গা থেকে। এরকমও শুনতে হয়েছে সে যুগে, আমরা 10-12 বছরে জানলাম না, তোরা 2 বছর 3 বছরে শিখে গেলি, এটা সম্ভব নাকি?
তারপরে ঠিক আছে, তুমি নিশ্চয়ই জানো, বেশি জানো। তারপর কাজ করতে বসে দেখলো যে এরা তো একটু অন্যরকম করে। এই করতে করতে আমি প্রথমে বম্বেতে ছিলাম, তারপরে কলকাতায় ব্যাক করে এলাম। ইনিশিয়ালি আমি ইনস্টিটিউট থেকে বেরোবার সময় থেকেই মনে হচ্ছিল যে আমাদের, আমি তো পাস করলাম ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে, তো টেলিভিশন তো কি জানি না। আমাদের তখন টেলিভিশনের কোনো সেকশন উদ্বোধনই হয়নি। আমাদের কনভোকেশনের দিন ওটা ইনঅগারেট হয়, 2 অক্টোবর 1974। পুনার টিভি উইং চালু হয় আর কি। তো আমরা এর মধ্যে নাম হয়ে গেছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, টেলিভিশন নেই। তো প্রথম একটা চান্স পেয়ে গেলাম বম্বে টিভিতে ক্যাজুয়াল জয়েন করার জন্য। টিভিতেও জানা হবে, চলো ঢুকে পড়ো। আর কাজটা ওখানে তখন ফিল্মেই হতো, তখন কোনো ভিটিআর ছিল না, এই ছিল না। ফিল্ম, ইউনিভার্সাল ফিল্ম, যেটা দিয়ে ডাইরেক্ট পজিটিভ প্রিন্ট হতো, এবং সাউন্ড 16-এ ট্রান্সফার করে নাগরা বা ওই জাতীয় পোর্টেবল রেকর্ডারে রেকর্ড করে আমরা ইয়ে করতাম। আর শুটিং ফিল্মই হতো। শুটিং ফিল্মে হতো। সেইটা আমি দেখলাম, আরে ফিল্মও হবে, টেলিভিশন হবে, এ তো দারুণ ব্যাপার। এই সুযোগটা নিলাম, নিয়ে আমি টেলিভিশনে কাজ করতে আরম্ভ করলাম। আরেকটা অ্যাডভান্টেজ হলো যে আমাকে কারো অ্যাসিস্ট্যান্ট হতে হলো না। ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে থার্ড অ্যাসিস্ট্যান্ট হয়ে স্টুডিওর বাইরে দাঁড়াতে হবে। এইটাতে আমি একটা নিজস্ব যন্ত্র পেলাম, নিজস্ব এক্সপেরিমেন্ট করতে পারলাম, কারণ ওখানে মূলত নিউজ ওরিয়েন্টেড এবং তাৎক্ষণিক বেশ কিছু বিষয় নিয়ে কাজ হতো, যার জন্য ওখানে কেউ বলার বা গাইডেন্স অমুক করো তমুক করো বলার কিছু নেই, এক্সেপ্টিং দ্য ক্যামেরাম্যান, আমি এবং প্রডিউসার যিনি থাকতেন, তারাই ডিসাইড করতেন শটটা এইভাবে নেওয়া হবে বা ইয়ে হবে। প্রডিউসারই সেইভাবে বলতেন যে এই শট লাগবে ইত্যাদি। তো তার ফলে আমার এক্সপেরিমেন্ট আমি করতে পারলাম, যদি কিছু করার থাকে সামান্য ইনস্ট্যান্টেনিয়াসলি ভাবনা থেকে। করতে করতে তো ওখান থেকে আমি বেস্ট প্রোডাকশন কটকে চলে এলাম ট্রান্সফার হয়ে, যেখানে স্যাটেলাইট, নাসার থেকে একটা স্যাটেলাইট ইউজ করে আমাদের ক্লাস্টার ভিলেজের টেলিকাস্ট শুরু হলো। আর সেরকম আহমেদাবাদে থেকে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার থেকে ডাইরেক্টলি ওই স্যাটেলাইটে ফিড দেওয়া হতো, এবং বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, এই সমস্ত আদিবাসী বেল্টগুলোতে বেশ কিছু ইনস্ট্রাকশনাল টেলিভিশন প্রজেক্ট করা হতো। তার মধ্যে এক্সপেরিমেন্টটাকে বলা হতো সাইট এক্সপেরিমেন্ট, স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট বলতো। সে করে টোরে তারপর কলকাতায় ট্রান্সফার পেয়ে কলকাতা টিভি সেন্টারে চলে এলাম। এই স্প্যানটা মানে 74 to 82 আমার টেলিভিশনের ওরিয়েন্টেশনটা হলো, এবং কলকাতা টিভি থেকে আমি বিদেশে ট্রেনিংয়ে গেলাম, মালয়েশিয়ায় এআইবিডি, এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট, ওদের ইনস্টিটিউটে আন্ডার এবিইউ, এশিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নে আমরা 9টা কান্ট্রি থেকে এরকম 4 জন করে প্রডিউসার, ক্যামেরাম্যান, রেকর্ডিস্ট অ্যান্ড এডিটার, বহু দেশ মানে পাকিস্তান, সমস্ত আসিয়ান কান্ট্রিজ, ওখানে ট্রেনিং হলো। সেই টেলিভিশন ট্রেনিংটা এমনই হলো, সেটাই আমার চোখ খুলে দিল যে ভারতবর্ষে তখনও সেই ধরনের ইকুইপমেন্টই আসেনি। আমরা যাতে ট্রেন্ড আপ হলাম, ফিল্মেও হলাম, এবং হাই ব্যান্ড, লো ব্যান্ড তারা তখন ভুলেই গেছে, আমাদের এখানে লো ব্যান্ডও তখন ঢোকেনি। এটা কত সালে বলছো? এটা 80 ধর। আচ্ছা, 80 অব্দি তখনও দূরদর্শনে ফিল্মে কাজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদম। তো আমি এসে মনে করলাম যে আমার তো এই যে ট্রেনিংটা নিয়ে এলাম, এটার ইউটিলিটি কবে হবে, মানে এই ধরনের ইয়ে আমরা কিভাবে ব্যবহার করব, কবে করব। লো ব্যান্ড এখনো আসেনি, হাই ব্যান্ড, ওরা হাই ব্যান্ডে ঢুকে বিটাতে যাওয়ার চেষ্টা করছে। আর আমি ডাইরেক্ট টেলিকাস্ট সেই প্রথম দেখলাম, তার আগে আমি দেখিনি প্র্যাকটিক্যালি সেভাবে। ওখানে ডাইরেক্ট লাইভ দেখলাম ক্যাসিয়াস, এই মোহাম্মদ আলী, আর যার সঙ্গে মোহাম্মদ আলী হেরে গেল, সেইটা ডাইরেক্ট লাইভ দেখলাম ওদের ওখানকার ভোরবেলা। তখনও আমরা ফিল্মে শ্যুট করছি, এখনো এখানে এসেও সেই ফিল্ম চললো, 82 অব্দি তো ছিলাম। তারপরে দেখলাম যে কোনোভাবেই সুযোগ যদি আসে ফিল্মেই যাওয়া উচিত, আমার টিভি দেখা হয়ে গেল। আমার যে মনের খিদে, সেটা তো
ভালো ছবির সঙ্গে মনটা সবসময় লেগে আছে। মানে এরকমও হয়েছে যে আমি টিভিতে কাজ করতে করতে আমাদেরই সিনিয়র ভাস্কর চৌধুরী একটা ছবি বানালেন, সেইটা ছুটি নিয়ে আমি কাজ করলাম, তার জন্য গভর্নমেন্টকে কি পেমেন্ট করতে হয় সেগুলো করলাম। MS সাত্তুর একটি ছবি কাহা কাহা সে গুজর গিয়া, সেটাতেও গেলাম। এগুলো করেছি কারণ ওটা মনের খিদে, ওটা প্রথমত ফিল্ম। টেলিভিশন আমার জানা হয়ে গেল, টেলিভিশনে আমার সেই মনের খিদে মিটছিল, আর নিজে মিক্সিং করতে পারছি না, নিজে মিউজিক রেকর্ড করতে পারছি না। আমরা নিউজ কভারেজ করছি, ইম্পর্টেন্ট হয়তো প্রাইম মিনিস্টারের সঙ্গে কভারেজ করছি, তাতে আমার মনের কোনো উত্তরণ হচ্ছে না, আমার কোনো এক্সপেরিমেন্ট ভাস কিছু হচ্ছে না। এবং সেটা করাও যাবে না, কারণ সেটা এত সময় কম, এত তাৎক্ষণিক যে আমি 6:30 যদি আমাদের নিউজ ঢোকে, 7:30 নিউজটা ডেভেলপ হয়ে এডিট হয়ে কিন্তু টেলিভিশনেতে লাগতে হবে, তবে 7:30 নিউজটা দেখতে পাবে। উইদিন 1 আওয়ার আমাকে ফিনিশ করতে হবে। তো কোনো স্লিকনেসের ব্যাপার নেই, এই সূক্ষ্মতাটা পাচ্ছিলাম না সেভাবে, অনেক হ্যান্ডিক্যাপ ছিল। সেখান থেকে ভাবলাম যে ফিল্মের সুযোগ থাকলে যাব না কেন। তো NFDC-তে একটা হায়ার পোস্টের জন্যই অ্যাপ্লাই করে NFDC-তে হলাম, জয়েন করলাম, এবং কলকাতাতেই সেটা সেট আপ। NFDC-তে যারা কাজ করেছেন, বহু ছবি হয়েছে ওইখানে। একটা মিক্সিং ফ্লোর ছিল, ডাবিং ফ্লোর ছিল, ওপরে এডিটিংও ছিল। ওখানে জয়েন করলাম অ্যাজ রেকর্ডিস্ট কাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। না, কিন্তু টেলিভিশনের যে পসিবিলিটি তখন তৈরি হচ্ছিল, ধরো 1980 দশকের সেইটার জন্য যে যে ফোরসাইটটা টিভি আমাকে তখনও দিতে পারেনি কেন? তখনও ফিল্মে করছি, কবে লো ব্যান্ড কবে হাই ব্যান্ড, এই আমার হয়তো ওই যুগটায় যেতে যেতে আরও 10 বছর কেটে যাবে। কিন্তু আমি যদি তখন রক অ্যান্ড রোলে ঢুকে পড়ি, অর্থাৎ তখন নতুন ফিল্মের যে টেকনোলজি, আগে আমরা লুপ ডাবিং করতাম, সেখান থেকে রক অ্যান্ড রোল ডাবিং সেট আপ এলো, সেইটা জানবার অনেক বেশি আগ্রহ। কারণ টিভি নতুন কিছু আমাকে দিতে পারলো না, আমার সেই ট্রেনিংও নেওয়া হয়ে গেল। কিন্তু এই রক অ্যান্ড রোলে আমার কাজ করা অভিজ্ঞতা, এই সমস্ত মিলিয়ে শুনেছি, জেনেছি, কিন্তু নিজে তো হ্যান্ডেল করিনি। এই ঢোকা, এই NFDC-তে আসা, এবং তারপর থেকে একের পর এক স্টলওয়ার্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এবং এরকমও হয়েছে যে সকালে সত্যজিৎ রায়, বিকেলে স্বপন সাহা। না, এখানে একটা জিনিস মানে যেটা নিয়ে আলোচনা না করেই নয়, মানে যেটা খুব কম মানুষ সক্ষম হয়েছে, সাকসেসফুলি করতে সক্ষম হয়েছে, তুমি একটু নিজেই যেটা বললে আর কি, যে সকালে সত্যজিৎ রায়, বিকেলে স্বপন সাহা আর কি। হ্যাঁ, এই পুরো ঘটনাটার মধ্যে যেটা আমরা জানতে চাই যে তোমার যে এস্থেটিক্স, সেইটাকে তুমি কিভাবে নেগোশিয়েট করলে, মানে তার একদম তোমার ভেতরের যে আমার মনটাকে আমি সে সময় তৈরি করতাম যে আমি মানিকদার কাজ করছি কি মৃণালদার কাজ করছি, আমার সিনেমা দেখাটা হবে আমার ক্লাসিক্যাল সিনেমা দেখার রূপ, যেভাবে আমরা ইনস্টিটিউটেও দেখতাম, ইনস্টিটিউটের ভাবনাটার কাজে লাগাতাম, সেটা করতাম। আবার মেন স্ট্রিম যেটা, সেটা আমার খুব অ্যামিউজ করতো কোথাও। কিন্তু আমি ভাবতাম যে একটা মানুষ এই ছবিটা বানালো কেন, এই ছবিটা বানালেন কেন? না, সত্যজিৎ রায় ভেবেছেন এটাই বেস্ট গল্প যেটা ছবি বানানো যায়। উনিও, আরেকজনও তিনি ভেবেছেন যে এটা বেস্ট গল্প, এটা বানানো যায়। দুজনেই কিন্তু পাবলিককে হিসেব করে দেখাবার চেষ্টা করছেন। একজন সিরিয়াস মানুষজনকে দেখাবার কথা ভাবছেন, আরেকজন সাধারণ আমজনতাকে দেখাবার কথা ভাবছেন। তো কোনোটারই গুরুত্ব কম না, কোনোটারই। এইটা আমি কিন্তু শিখলাম। এটা নয় যে ইনস্টিটিউটে পড়েছি মানে সব সিরিয়াস ছবিতে কাজ করতে হবে, আর কোনো ছবি নয়, এটাও ভুল বিষয়। কারণ এর দুটো দিক আছে, একটা হচ্ছে বক্তব্য, আরেকটা হচ্ছে এন্টারটেনমেন্ট, একটা সামাজিক মূল্যবোধ, ভ্যালুজ, আরেকটা এন্টারটেনমেন্ট তার নিজস্ব ভ্যালুজ। কোথাও ভালগারিটি নেই, কিন্তু কোথাও স্বচ্ছভাবেই, প্রচ্ছন্নভাবে
এটা মেইন স্ট্রিম লোকেদের জন্য, প্রচ্ছন্নভাবে এটা সিরিয়াস লোকেদের জন্য। এইটা কিন্তু জানতে পারলাম, এবং আমি তার জন্য দুটোর ক্ষেত্রেই আমার সিরিয়াসনেসের কোনো অভাব কখনোই হয়নি। কারণ আমার হাত দিয়ে শত্রু হয়েছে, গুরুদক্ষিণা হয়েছে, ছোট বউ হয়েছে, লাল গোলাপ হয়েছে, অনুরাগের ছোঁয়া হয়েছে, এবং আরো কত কি আমি নাম মনে নেই আমার। ইম্পর্টেন্ট ছবি, ইম্পর্টেন্ট মেকার্স, অসিত সেনের মতন মেকার্স, তপন সিনহার মতন মেকার্স, এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রতিদিনই শিখতাম। শেখার সেটা হয়তো যারা মেন স্ট্রিমের ছবি করছেন তাদের থেকেও শিখতাম, আবার যারা সিরিয়াস করছেন তাদের থেকেও শিখতাম। এবার কোথাও কনফ্লিক্টও হতো, উনি বলছেন এটা করতে, আমি বললাম আমি আরেক রকম করে দেখাই না।นี่พูดเทคล่องมาเทคล่องเดบองนี่พูดพันเทคล่องมาแฮ่ Nili tu moha hikia jo si thekang long bo. ก็เปียปอสิกิริอะไรล่ะบอพูอ้อพูพู অপু আমাকে জানমা আমি এক ডক্টরকে মত করছি তপনদার সঙ্গে, তপন সিনহার। উনি তো সবাই জানো তোমরা যে উনি বিখ্যাত শব্দযন্ত্রী ছিলেন এক সময়। পাইনুর স্টুডিও থেকে ট্রেন্ড আপ কয়েকজন ইন্ডিয়ানদের মধ্যে উনি একজন। হ্যাঁ, উনি ভেরি সিরিয়াস পার্সন অ্যাজ এ সাউন্ড ইঞ্জিনিয়ার আর কি। সেই ভদ্রলোক ছবি করছেন। আমার তো প্রথমেই একটা সাউন্ড রেকর্ডিস্টের ছবি, এটা এটা প্রথম একটা ফিল। দ্বিতীয়ত কি শেখা যায়, উনি কিভাবে দেখেন। তো এক ডক্টর মত ডাবিং টাবিং করার থেকেই আমি এখন যেটা সাউন্ড ডিজাইনার বলে এই লোকেরা করছে আর কি, যে রুম টোন, সেটা যে আমি তখন ব্যবহার করেছিলাম। তপনদা বললেন যে তুমি তো আর করেই ফেলেছো। আর মানে রি রেকর্ডিং, যেটা অনেকেই এখন জানেন না, মিক্সিং বলেন। তো তুমি তো আর করেই ফেলেছো। আমি তো এটা ভাবতাম যে ফাইনালে হবে, মানে ডাবিং এর ডায়লগের প্রিমিক্সের ক্ষেত্রে এইটা হয়েছিল। তারপরে তো ছবি আনা হলো, এবং উনি বললেন যে পুরো ছবিতে কিন্তু ইঁদুর আছে, তুমি কি করবে। আমার বুদ্ধিতে ইঁদুর সর্বত্র যেরকম যেরকম আছে ব্যবহার করবো, বলে একদম না, সারাক্ষণ ইঁদুর দৌড়বে ছবিতে। টাইটেলে ইঁদুরটা আসবে, ইঁদুরের ক্লোজ আপও আছে, ইঁদুরের কিচির মিচির সে দেবে। আর পুরো ছবিতে পঙ্কজ কাপুর ল্যাবরেটরিতে কাজ করছে, ইঁদুরের যেখানে খাঁচা আছে সেখানে কাজ করছে। তুমি কন্টিনিউয়াস ইঁদুর দিলে তো লোকজন পাগল হয়ে যাবে। এবং শেষকালে যখন ইঁদুরকে মেরে ফেলা হবে, সে তার আগে আবার ইঁদুরের ইন্ট্রোডাকশন করো। পুরো ছবিতে ইঁদুর রেখো না। ছবিটা দেখে আমার শিক্ষা হলো যে কখন উইথড্র করতে হবে শব্দ, কখন সাবজেক্টিভ ইউজ করতে হবে, কখন অবজেক্টিভ ইউজ করতে হবে। এই শিক্ষাটা কিন্তু তার আগে এটা আমি এখন অহরহ ব্যবহার করি। কিন্তু সেই ছবির যুগ ছিল মোনো সাউন্ডের যুগ।
মোনো সাউন্ডের প্লেনের যে ভাবনা, তপন সিনহা বললেন কি মানিকদা বলতেন, মানিকদা আজকে কি করতেন 5.1-এ, এইটা তো আমার জানা হলো না আর কি। এটা আমার সবচেয়ে মনের দুঃখ, কি তপন দ্বারা কি ভাবতেন, কি মানে এই সুযোগটা আমি পেলাম না। এটা আমার অত্যন্ত খারাপ লাগে যে অনেক কিছু জানা ছিল, কি সলিল চৌধুরী কিভাবে মিউজিকগুলো ডিজাইন করতেন, এত ছবিতে এত কাজ করেছি আমরা একসঙ্গে। তো সেইটা দেখলাম যে এই শিক্ষাটা এলো। আবার গ্র্যাজুয়ালি ছবিতে সাউন্ড ডিজাইনার কথাটা কয়েন্ড হওয়া শুরু হলো। কবে থেকে? যবে থেকে ডিজিটাল এরা শুরু হলো আমাদের দেশে। আর হলিউডে অ্যাপোকালিপস নাও কোপোলার এবং স্টার ওয়ার, ঠিক। এই সময় থেকে শুরু হলো, বলা শুরু হলো। তার আগে সাউন্ড এডিটর কথাটা বেশি সাউন্ড চলতো। এডিটর এখনো আছে, হ্যাঁ, কিন্তু এখনকার সাউন্ড এডিটর সাউন্ড ডিজাইনার হয়ে ওঠেনি। তখন ডাইরেক্টরই এই দিকটা দেখতো। আগে যখন 70mm স্টুডিও হতো তখন সাউন্ড এডিটরের একটা বিরাট দায়িত্ব ছিল, যে 6 ট্র্যাক স্টুডিও যখন হতো তখন প্রচুর বড় বড় রিপ্রোডিউসার্স মানে মেশিন রুমে থাকতো, সেটা দিয়ে হয়তো 60টা 64টা ট্র্যাকের ব্যবহার হতো। সেক্ষেত্রে যখন ডিজিটাল এলো তখন তো ট্র্যাক সংখ্যা আর কোনো হিসেব নেই, মানে ইউ ক্যান গো আপ টু 500 ট্র্যাকস ইভেন। মানে সৈন্যবাহিনীর এক একটা সৈন্যকে আলাদাভাবে ডাবিং ট্র্যাক করে দেওয়া যাচ্ছে আর কি। ডিজাইনার তখন থেকে কয়েন্ড হলো যখন থেকে নাম্বার অফ ট্র্যাকস বাড়লো, নাম্বার অফ ট্র্যাকস এলিমেন্ট বাড়লো। সেই ট্র্যাকস এলিমেন্টগুলো একসঙ্গে বাজলে এটা ক্যাকাফনি তৈরি হলো, এটাকে সিম্ফনি করার দরকার হয়ে পড়লো। তার জন্য ডিজাইন তো সিনেমায় সবকিছুই স্ক্রিপ্ট থেকে ডিজাইন শুরু হয়, সেভাবে দেখতে গেলে অ্যাবসলিউটলি। সেরম ভাবে শুটিং, ক্যামেরা ডিজাইন, তাদের কম্পোজিশন ডিজাইন, এডিটিং ও ডিজাইন, এগুলো ডিজাইন বলছি না তো আমরা সাউন্ড ডিজাইন বলছি। আমার মনে হয় যে সাউন্ডটা তো দেখা যায় না, ধরা যায় না, উপলব্ধি করতে হয়, ফিল করতে হয়। সেই জন্য হয়তো ডিজাইনটা বলে দিতে হয় এটা ডিজাইন হচ্ছে। কিন্তু এটা আমার মনে হয়, এটা আমার ধারণা দিয়ে আমি বলছি। সাউন্ড, আমার ফিলোসফি হচ্ছে সাউন্ড শুড নট বি হার্ড only, it should be felt by heart.